প্রিয় দর্শক, সবার প্রতি শুভ কামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুসহাত সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণে অনুষ্ঠানটি শুক্রবার ছাড়া সপ্তাহের ৬ দিন সকাল ৯টা ৩০ এনটিভির পর্দায় দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। আলিয়াস প্রসেসের গ্যালারি জুমে অনুষ্ঠিত হচ্ছে মোহাম্মদ হাশেমের প্রথম একক চিত্রকলা প্রদর্শনী দৃশ্য অদৃশ্য। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা এই সময় প্রদর্শনী চলবে ২২ নভেম্বর পর্যন্ত। ধানমন্ডি শফিউদ্দিন শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে ডিজিটাল প্রিন্ট মেকিং প্রদর্শনী। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা এই সময় প্রদর্শনী চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ইয়াসমিন জাহান নুপুরের একক চিত্রকলা প্রদর্শনী আনরিভেইলিং সাইলেন্স। প্রদর্শনী চলবে ২২ নভেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬টা ১৫ থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত ১১টা ৩০ থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। আজ ১৬ নভেম্বর, কথাশিল্পী মাহমুদুল হকের জন্মদিন। প্রিয় দর্শক, তাঁকে নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন শিক্ষক ও গবেষক মাহবুব টিপু। শুভ সকাল ভাইয়া। ধন্যবাদ। কেমন আছেন? জি, ভালো আছি। আপনাকে এবং কর্তৃপক্ষকে ধন্যবাদ একজন লেখক সম্পর্কে আলোচনা করার জন্য, আমাকে আমন্ত্রণ করার জন্য। একদমই তাই। বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র মাহমুদুল হক, যাকে নিয়ে আমরা হয়তো খুব বেশি কথা বলি না, কিন্তু তারপরও তার যে সাহিত্য রচনা সেটা আমাদেরকে সবসময় মুগ্ধ করে। আমরা যারা তার বই পড়ে অভ্যস্ত বা পড়ি, তার পাঠক রয়েছে। আজকে তার জন্মদিন। ১৯৪১ সালের ১৬ নভেম্বর তিনি জন্মগ্রহণ করেছিলেন। আপনার কাছে শুরুতেই তার শৈশব সম্পর্কে একটু জানতে চাইব। মাহমুদুল হক জন্মেছিলেন অবিভক্ত বাংলার বারাসাতে, কলকাতার কাছের একটা অঞ্চল, এবং তার নানা দাদা ছিলেন খুবই সম্ভ্রান্ত পরিবারের, এবং তার বাবাও একটা উচ্চপদস্থ সরকারি চাকরি করতেন। তো তারা বেশ অনেক ভাই বোন মিলে একটা দারুণ সময়ের ভিতর দিয়ে উনি বড় হচ্ছিলেন। তার লেখার মধ্যেও সেটা ছাপ রয়েছে। কিন্তু এর মধ্যেই দেখা যায় যে ৪৭ চলে আসে, দেশভাগের একটা দারুণ রকমের আঘাত তাদের পরিবার এবং তাদের প্রতিবেশীদের মধ্যে একটা কালো ছায়ার মতো নেমে আসে। তো ৪৭-এর পরে উনার বাবা চলে আসলেন ঢাকায়, এবং তাদের পুরো ফ্যামিলিটা তখন বারাসাতে রয়ে যায়। এবং উনি এরপরে হচ্ছে ১৯৫১ সালে চলে আসেন, ঢাকায় চলে আসেন। তো এই যে ১০টা বছর উনি ওখানে কাটিয়েছেন, এই ১০ বছরের যে তার মধুর স্মৃতি, শৈশব, এটা বারবার ফিরে আসছে তার বিভিন্ন লেখায়। কালো বরফের মধ্যে সবচেয়ে বেশি আছে। তারপর হচ্ছে যে এই শৈশবের বিভিন্ন ঘটনাবলী খেলাঘর উপন্যাসের মধ্যে আছে, মানে বারবার ফিরে আসছে। তো উনি ক্লাস 5 পর্যন্ত ওখানে পড়ছেন। 6-এ এসে ঢাকায় ওয়েস্ট এন্ড স্কুলে উনি ভর্তি হন, যেটা আজিমপুরে থাকতেন। আজিমপুরের কাছে লালবাগে সেই স্কুলটা ছিল। তো এই স্কুলে আসার পরে একটা খুব বাজে ঘটনা ঘটে। উনি প্রথম দিন যখন স্কুলে যান, তখন প্রথম ক্লাসে উনি কথা, একজন সিলেটি শিক্ষক ছিলেন, তার কথা বুঝতে পারছিলেন না। তো তাকে ডেকে উনি কেন জিন্না টুপি পরেননি এই কারণে তাকে গালের মধ্যে চড় মারেন, এবং এইটা তার শৈশবে খুব রেখাপাত করে। তারপর তিনি ১ মাস স্কুলেই আর যাননি, এবং এই ১ মাস পরে ১ মাসের মধ্যে তিনি আবার ফিরে যান বারাসাতে। তার যে আরো আত্মীয় স্বজন ছিল ১ মাস থেকে আসেন। তো কিন্তু এর পরে উনি স্কুলে অনেক শিক্ষক পেয়েছিলেন, যেটা তার লেখক হওয়ার পিছনে, একজন বড় মানুষ হওয়ার পিছনে অনেক বড় অবদান রেখেছিল।
যেমন ভাষা আন্দোলনের একজন বড় সংগঠক এবং বাম আন্দোলনের একজন ব্যক্তিত্ব মোহাম্মদ সুলতান, তাকে তিনি শিক্ষক হিসেবে পেয়েছিলেন। আরেকজন ছিলেন যিনি হচ্ছে 1971 সালে মারা গিয়েছিলেন, শহীদ সাবের। তার কন্যাকে আমরা চিনি, একজন বড় অভিনেত্রী সাবেরি আলম। তিনি হচ্ছে সংবাদ অফিসে পুড়ে মারা গিয়েছিলেন একদম সেই মার্চ মাসে, 25শে মার্চে। কিন্তু এই দুজন মানুষ তার বেড়ে ওঠার ক্ষেত্রে দারুণ রকমের ভূমিকা রেখেছিল এবং লেখক সত্তাটি তৈরি হবার পেছনে একটা বড় ভূমিকা ছিল। মানে তাকে ধরে ধরে, শহীদ সাহেব তার পাশের বিল্ডিং এ থাকতেন আজিমপুরে, তাকে ধরে ধরে যে তুমি এটা পড়ো, শেক্সপিয়ার পড়ো, বোদলেয়ার পড়ো, তুমি হচ্ছে যে পাস্তারনাক পড়ো, এবং বিশ্ব সাহিত্য এবং এদিকে মহাভারত, রামায়ণ, রবীন্দ্রনাথ, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এভাবে ধরে ধরে তিনি পড়াতেন। এবং একটা আশ্চর্যের ব্যাপার, তিনি ক্লাস 7-এ থাকতে জয়নুল আবেদিন, তারপর আব্বাস উদ্দিন, এদের সাহচর্য পেয়েছিলেন। তিনি রেডিওতে সাক্ষাৎকার নিতেন। ক্লাস 7-এ থাকতে তিনি তার লেখা প্রকাশিত হয়েছিল যে কি লিখবে, মানে তিনি অন্য কিশোর বা অন্যদেরকে জানাচ্ছেন যে কি লিখবে। তো যাই হোক, এভাবে তিনি গড়ে উঠেছেন এবং যখন স্কুল পাশ করে যান, এর মধ্যে তিনি অনেকগুলো কিশোর লেখা উপন্যাস তিনি অলরেডি ছাপিয়ে ফেলেছেন। প্রকৃতি মনে হয় কোনো না কোনো ভাবে চেয়েছিলেন যে তিনি আসলে লেখক হিসেবেই বেড়ে ওঠেন। তাকে বটু ভাই বলা হয় এবং বটু ভাই নামে তিনি সবথেকে বেশি সমাদৃত। এর পেছনে কারণটা কি? তার বন্ধুরা তাকে বটু নামে ডাকতো। তার জুনিয়র যে লেখক বা কবি তারা বটুদা, বটু ভাই নামে ডাকতো। এটা হচ্ছে যে তার ফ্যামিলির যে সবার নামে একটা ডাকনাম ছিল। তো তার নাম যে মাহমুদুল হক, এই নামটি রেখেছিলেন 2 বছর বয়সে তার মা মাহমুদা খাতুন, এবং তার মা কিন্তু আর কারো নাম রাখেননি, শুধু তার নামটাই রেখেছেন। তাদের বাড়িটা ছিল অনেক বড়, একটা বাংলো বাড়ি, একটা দিঘি আছে, প্রচুর লোকজন আসা যাওয়া করতো, গমগম করতো। এর মধ্যেই ওখানে বাড়ির কাছে একজন থাকতো, একজন গুরুজি, তিনি হচ্ছেন ঠাকুর ছিলেন। তিনি ওই বটু নামটা বটু কৃষ্ণ রায় নামে একটা নাম দেখেছিলেন ট্রেনে, সেখান থেকে বটু নামটা তাকে রেখেছিলেন এই 2 বছর পর্যন্ত। তারপর এই বটু নামেই তার ডাকনাম হয়ে গেল, সবাই বটু নামেই ডাকে, এবং আমৃত্যু সবাই তাকে বটু ভাই হিসেবে পরিচিত পেলেন। আমরা অনেকেই জানি যে ওনার প্রকাশিত প্রথম উপন্যাস হচ্ছে অনুর পাঠশালা, কিন্তু উনি প্রথম উপন্যাস হিসেবে লিখেছিলেন দ্রৌপদীর আকাশে পাখি। এই উপন্যাসটি কখনোই প্রকাশিত হয়নি। সেটা কি প্রকাশ করবার ইচ্ছেটা আসলে কারো কখনো তৈরি হয়নি বা উনি নিজেই চাননি কখনো? তিনি যে নিজেকে তৈরি করেছিলেন, যেরকম পড়াশোনা করতেন এবং যে ছোটবেলা ক্লাস 7 থেকেই লিখে যাচ্ছিলেন, তো একটা ব্যাপার খুব আশ্চর্যজনক, সেটা হচ্ছে যে তিনি এর আগেও অনেক লেখা প্রকাশ করেছিলেন। আর আপনি যেটা বললেন যে দ্রৌপদীর আকাশে পাখি, মানে দ্রৌপদীকে তো আমরা জানি যে মহাভারতের একটা বিখ্যাত চরিত্র। তো এইটা হচ্ছে রূপ ছায়া নামে একটা পত্রিকা বের করতেন মিজানুর রহমান। তো সেখানে একটা বিজ্ঞাপন তিনি দেখেছিলেন যে ছোট আকারের উপন্যাস চাই। তো সেটা দেখে তিনি লিখেছিলেন, মানে এটা অনেকটা মানিক বন্দ্যোপাধ্যায় যেরকম বন্ধুদের সাথে বাজি ধরে যে এটা হয় নাই, আমি এর চেয়ে ভালো লিখতে পারি, তারপর তিনি অতসীমামি লিখলেন। তো উনিও এরকম একদম লিখে অফিসে চলে গিয়েছিলেন, গিয়ে সম্পাদক যে মিজানুর রহমান, বিখ্যাত মিজানুর রহমান, তাকে তিনি পাননি। তিনি পত্রিকাটা লেখাটা রেখে আসছিলেন, এবং পরে যখন আবার গেলেন তখন দেখলেন যে তাকে খুব করতেছেন যে হ্যাঁ তোমার তো অনেক লিখতে হবে, আরও লিখতে হবে, তুমি এত ভালো লেখো। এবং ওই সময় আহসান হাবিব খুব বড় সম্পাদক, আহসান হাবিবও চাচ্ছেন যে আমার বিশেষ সংখ্যায় অবশ্যই তুমি লিখবে। এবং এইভাবে তিনি বিভিন্ন লেখকের সাথে ওই সময় পরিচিতি পেয়ে গেলেন। যদিও তিনি একটা ব্যাপার আমি উল্লেখ করি যে তিনি এসএসসি পরীক্ষার পরে, যেটা ম্যাট্রিকুলেশন ছিল, তিনি জগন্নাথ কলেজে ভর্তি হয়েছিলেন। মাত্র 3 মাস ক্লাস করে তিনি কলেজ পড়া বাদ দিলেন। তারপরে হচ্ছে যে
চাকরির সন্ধান করলেন, সেটা করে চাকরি করতে পারলেন না। তারপরে যে লেখালেখি, হ্যাঁ, সংবাদে তিনি জয়েন করেছিলেন। তারপরে তিনি একটু ব্যবসার দিকে ঝুঁকলেন, কিন্তু লেখালেখিটা চালিয়ে গেছিলেন। তো দ্রৌপদীর আকাশে পাখি, এটা ওই রূপছায়া পত্রিকাটা একটা সিনেমার পত্রিকা ছিল, পরে ওই পত্রিকাটাই আর প্রকাশ হয়নি, তিনি আর ওই লেখাটাও আনেন নাই, এটা কোথাও আর প্রকাশিত হয়নি। আর এর বাইরে আমরা দেখি যে তিনি ঢাকা শহরে, মানে আমাদের সাহিত্যের ইতিহাসে 60-এর দশক ছিল একটা তুমুল একটা সময়, যে সেখানে শামসুর রহমান থেকে শুরু করে সৈয়দ শামসুল হক, শহীদ কাদরী, মোহাম্মদ রফিক, মাহমুদুল হক, আখতারুজ্জামান ইলিয়াস, এরা মানে ঢাকা শহর দাপিয়ে বেড়াতেন। রাতের পর রাত দেখা গেল মানে ভোর পর্যন্ত আড্ডা দিচ্ছেন, হ্যাঁ, চায়ের আড্ডা দিচ্ছেন, বা এই সারা শহর হেঁটে বেড়াচ্ছেন। তো তাদের একটা উন্মূল একটা সময়, মানে একেবারে বোহেমিয়ান সময় ওই সময়টা ছিল। তো এর মধ্যে তিনি প্রথম একটা উপন্যাস লিখেছিলেন, সেটা 67 সালে, আচ্ছা, অনুর পাঠশালা, যেটা পরে ছাপা হয়েছিল খঞ্জনা পাখি নামে। কিন্তু তার প্রথম, এরপরে নিরাপদতন্ত্র 74 সালে প্রকাশিত হয়, 73-এ প্রকাশিত হয় তার সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে বলবো যে সমৃদ্ধ যে বইটা, সেটা হচ্ছে জীবন আমার বোন। এবং এই সাথে আমি আপনাকে মনে করিয়ে দিই যে তিনি যখন 1977 সালে বাংলা একাডেমি পুরস্কার পান, তখন মাত্র 3টা উপন্যাস তার প্রকাশিত, মানে 3টা বই তিনি লিখেছেন। এই 3টা বইয়ের কারণেই তিনি বাংলা একাডেমির জন্য নির্বাচিত হয়েছিলেন। সাধারণত কি হয় যে কোনো একটি লেখকের স্বকীয়তা তৈরি হয় তার স্টাইলের মাধ্যমে, যে একটি নির্দিষ্ট স্টাইলেই আমরা একজন লেখককে সব সময় লিখতে দেখি, যেন লেখা পড়ে বুঝতে পারি যে এটি অমুক লেখকের বই। উনার ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। এই ভাবনাটা ওনার মধ্যে কেন কাজ করতো? এর মধ্যে পেছনে একটা ঘটনা আছে। শহীদ কাদরী তার সবচেয়ে কাছের বন্ধু ছিল। তো এই 67-68-র দিকে তারা বন্ধুরা মিলে একটা পত্রিকা বের করলেন। তো সেখানে শহীদ কাদরী তখন খুব তুমুল একজন ভাঙচুর করা কবি, এবং মানে মাহমুদুল হক লিখতেছেন। তো একই পত্রিকায় তার লেখাটা আসছে, মানে একটা গল্প, আর শহীদ কাদরীর একটা কবিতা। তো দেখা গেল যে ওটা ছাপা হওয়ার পরে সবাই শহীদ কাদরীর কবিতা নিয়ে হইচই করতেছে বা তাকেই করতেছে, পাশেই মাহমুদুল হক, তাকে কেউ কিছু বলতেছে না। মানে এটাতে উনি খুব মন খারাপ করলেন যে একই সাথে দুজনের কবিতা এবং গল্প বের হলো, এবং দুজনের শক্তিশালী লেখক, শক্তিশালী কবি। তো তারপরে এই রাত্রিবেলা ওনারা আড্ডা দিতে দিতে যখন বাড়ি ফিরছেন, তখন তার এই মন খারাপ দেখে শহীদ কাদরী বললেন যে, কিরে হারামজাদা, তুই জানতে চাস তো তোর লেখা কেমন হয়েছে? তাহলে বলি যে তোর লেখা কিছু হয় নাই, তুই তো তোর লেখা গয়না দিয়ে ভরে ফেলছিস, তুই এগুলো সব নিরাভরণ কর। অনেক কাব্যশৈলী ছিল না? হ্যাঁ, তুই এটাকে একদম ঝরঝরা নির্মেদ, একেবারে মানে নির্মেদ করে দে। আরো খারাপ শব্দ বলেছেন, শহীদ কাদরীর মুখ তো খারাপ ছিল। তখন উনি শহীদ কাদরীর কথায় তিনি হচ্ছে আবার গল্পটা পড়লেন এবং দেখলেন যে আসলেই তো তাই, যে এটা তো এত বেশি আভরণ, এত বেশি গহেনা দিয়ে উনি এটাকে সজ্জিত করছেন। তখন তিনি কি করলেন যে একেবারে চোখা, মানে ক্ষুরোধার শব্দ, গদ্য তিনি চেষ্টা করলেন। তিনি তখন করলেন কি, যে এদিকে ঝুঁকে গেলেন। দেখা গেল যে কালো বরফ, তার গদ্য একরকম, আবার দেখা গেল অনুর পাঠশালা, সেটার মধ্যে অন্যরকম, সেটার মধ্যে সংলাপের ভিতর দিয়ে বিশ্লেষণ করতেছে, সময়কে বিশ্লেষণ করতেছে, মুক্তিযুদ্ধের এই যে মানে যেটা জীবন আমার বোন। এবং আরেকটা বলি যে জীবন আমার বোনটা ইনি বরিস পাস্তারনাকের একটা বই আছে, আচ্ছা, মাই সিস্টার্স লাইফ। তো সেখান থেকে তিনি হচ্ছেন অনুপ্রাণিত হয়ে এটা লিখেছিলেন যে তার বোন, 2 বোন মারা গিয়েছিল, অঞ্জু আর মঞ্জু, আর একটা বোন বেঁচে ছিল, রঞ্জু। এই বোনের সাথে তার যে সম্পর্ক, বোনের যে সংকট, এবং সে হচ্ছে যে তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন, শহরটা, মুক্তিযুদ্ধটা এত দারুণভাবে এখানে আসছে, মানে পরোক্ষভাবে, প্রত্যক্ষ করে আসতেছে না, হ্যাঁ, কিন্তু মানে সময়টাকে উনি ধরতেছেন। সে গাজীপুর, জয়দেবপুরে 19শে মার্চে যে ইটা হচ্ছে, মানে
একটা সহিংস প্রতিবাদ হচ্ছে, সেটাও এটার মধ্যে আসতেছে। এই রেসকোর্সের ব্যাপারটা আসতেছে। উনি শেষ জীবনে এসে লেখা ছেড়ে দিলেন। জি। এটার কারণটা কি? আবার মধ্যে একটা বিরতিও ছিল, ওনার একটা লম্বা বিরতি ছিল। আচ্ছা, উনি উনার যে তৈরি করছেন প্রায় 1.5 যুগ সময় তিনি নিজেকে তৈরি করার পেছনে সময় ব্যয় করছেন। তারপর খুব অল্প সময় তিনি লিখছেন, এই 10-12 বছর। এবং তার বয়স যখন 40, যখন তিনি একেবারে লেখার একেবারে শীর্ষে, সবাই তাকে খুব হয়তো প্রশংসা করতেছেন বা গর্ব করতেছেন যে আমাদের এরকম একজন লেখক আছেন। এবং পশ্চিম বাংলার শ্যামল গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে পূর্ণেন্দু পত্রী, তার সবাই তার বন্ধু। তো তারাও লেখা চাচ্ছেন, কিন্তু তিনি লেখা দিচ্ছেন না। এবং তিনি 1981 সালে লেখা বন্ধ করে দিলেন টোটালি। 2008 সালে মারা গেলেন। 81 থেকে এত লম্বা সময় তিনি আর কখনো লেখেননি। এটা কি শুধু অভিমানের জন্য? এইটা দেখেন, উনি বলতেন যে আমার যা দেয়ার ছিল আমি দিয়ে দিয়েছি, এখন আমি জোর জবরদস্তি করে আমি আর লিখতে চাই না। মানে অনেক সময় থাকে রাইটার্স ব্লক বলে বা ইনফরমেশন এক ধরনের মানে আটকে যাওয়া, সেটা কিছুটা ছিল, অভিমান ছিল। যেমন তিনি সাক্ষাৎকারে বলেছেন যে জীবন আমার বোন নিয়ে অনেকে অনেক কথা বলে, কিন্তু আমার এই বইটাকে তারা কেউ বুঝতে পারে নাই। হ্যাঁ, যে আমি যা বলতে চাইছি এটাকে কেউ বুঝতে পারে নাই। তো তিনি একটু অভিমান করে একদম নিভৃতচারী হয়ে গিয়েছিলেন। আগে তো অনেক আড্ডাবাজ ছিল। তারপর এই যে তার মা মারা গেলেন, বলতেছেন যে আমার মা যখন মারা গেলেন আমার কাছ থেকে সব উনি নিয়ে গেলেন। এরপরে তার মনে হলো যে তার আর নতুন করে কিছু দেওয়ার নাই। এখন আমি যদি নতুন করে কিছু লিখি সেটা একটা অসততা হবে, রিপিটেশন হবে, তার চেয়ে ভালো আমি না লিখি। হ্যাঁ, তো তিনি নিজেকে থামিয়ে দিলেন। এবং এরপরে উনি যেটা করতেন, যে স্বর্ণ ব্যবসায়ী ছিলেন এবং 71-এ তার দোকান লুট হয়েছিল, 1800 ভরি স্বর্ণ তার লুট হয়েছিল। এইটা একটা শোক তো ছিলই। এরপরে ওই 81-র পরে তিনি স্বর্ণ ব্যবসার দিকেই তিনি মনোনিবেশ করলেন। আসলে আমার কাছে মনে হয় যে একজন সৃষ্টিশীল মানুষের সবচেয়ে বড় উপলব্ধি বা বড় বোধ হচ্ছে তাকে কোথায় থামতে হবে, বা পরিমিতি বোধের যে চর্চা, সেই বিষয়টা, যেটা এখন এই সময় মনে হয় আমাদের মধ্যে একটু অস্থিরতা কাজ করে। নিশ্চয়ই সেই জায়গাটি আমরা কাটিয়ে উঠব এবং বাংলার সাহিত্যের এই উজ্জ্বল নক্ষত্র মাহমুদুল হক আমাদের মাঝে তার লেখার মাধ্যমে বেঁচে থাকুক, সেটাই প্রত্যাশা। আজকে জন্মদিনে, তার জন্মদিনে আমরা তাকে আমাদের এই আয়োজনের মাধ্যমে স্মরণ করছি, শ্রদ্ধা জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে এসে কথা বলার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমি সবাইকে বলবো যে মাহমুদুল হক আমাদের সাহিত্যের একজন বড় সম্পদ, একটা বড় রত্ন ভাণ্ডার। তিনি শুধু লিখেন নাই, তিনি অনেক বিষয় নিয়ে কাজ করছেন। তো আমি সবাইকে আহ্বান করি তাকে একটু জানুন, তাকে একটু পড়ুন। আর ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।